সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ঈদের ছুটি আনন্দে উপভোগ করেছ। করোনার এই মহাদুর্যোগকালে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আমরা শুকরিয়া আদায় করি। আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বাদশ অধ্যায়ে অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি আলোচনা করব। আলোচনায় আমি আজহারুল হক, সিনিয়র প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আলোচ্য বিষয় অর্থনৈতিক নির্দেশকসমূহ। কোনো দেশের অর্থনীতির অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট আভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন ও জনগণের মাথাপিছু আয় জানা প্রয়োজন। এগুলোকে বলা হয় অর্থনীতির নির্দেশক। মোট জাতীয় উৎপাদন, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। মোট জাতীয় উৎপাদন পরিমাণ। মোট জাতীয় উৎপাদনকে তিনটি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা হয়। নাম্বার 1, উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করতে হয়। এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করতে হবে। ধরা যাক তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে শার্ট উৎপাদন করা হলো। এখানে তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য, সুতা ও কাপড় মাধ্যমিক দ্রব্য এবং শার্ট চূড়ান্ত দ্রব্য। তুলা, সুতা, কাপড় এবং শার্ট এই চারটি পর্যায়েই দ্রব্যটির দাম হিসাব করা হলে তা হবে একটি ভুল হিসাব। কারণ শার্টের দামের মধ্যেই তুলা, সুতা ও কাপড়ের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে। দুই, উৎপাদনের উপকরণের অর্জিত আয়। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে হলে উৎপাদনের উপকরণসমূহের মোট আয়ের সমষ্টি নির্ণয় করতে হয়। উৎপাদনের উপকরণ চারটি, যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই চারটি উপাদানের আয়
যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। নাম্বার 3, সমাজের মোট ব্যয়। এই পদ্ধতি অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যায়। কোনো দেশের মোট ব্যয় দুভাবে ব্যয়িত হয়: 1, ভোগ্যদ্রব্য সেবা কেনার জন্য, 2, বিনিয়োগ করার জন্য। ব্যয়কারীদের প্রধানত 3টি শ্রেণীতে বিন্যাস করা যায়। নাম্বার 1, সরকার, 2, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, 3, জনগণ। মোট দেশজ উৎপাদন, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি হলো কোনো দেশজ উৎপাদন বা কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি। জিডিপি সমান কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ উক্ত দেশে কর্মরত বিদেশিদের অর্জিত আয় বিয়োগ দেশীয় নাগরিক কর্তৃক বিদেশ থেকে অর্জিত অর্থ। জিডিপি ধারণার অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। আমরা এখন মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি এবং মোট দেশজ উৎপাদন জিডিপির পার্থক্য শিখব। জিএনপি হলো কোনো দেশের মোট জাতীয় উৎপাদন বা কোনো নির্দিষ্ট সময়ে ওই দেশে প্রস্তুত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি। অপরদিকে জিডিপি হলো কোনো দেশজ উৎপাদন বা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দেশের ভৌগোলিক সীমানা রেখার ভিতরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি। সূত্র: জিএনপি সমান কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয়দের আয় বিয়োগ দেশে কর্মরত বিদেশিদের আয়। অপরদিকে জিডিপি সমান কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ উক্ত দেশে কর্মরত বিদেশিদের অর্জিত আয় বিয়োগ দেশীয় নাগরিক কর্তৃক বিদেশ থেকে অর্জিত অর্থ। দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়। দেশে কর্মরত বিদেশিদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয় না। অপরদিকে দেশে কর্মরত বিদেশিদের আয় জিডিপি গণনায় অন্তর্ভুক্ত হয়। প্রবাসে দেশীয়দের আয়। প্রবাসে কর্মরত দেশীয়দের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। অপরপক্ষে প্রবাসে কর্মরত
দেশীয়দের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। অর্থনৈতিক গুরুত্ব। জিএনপি ধারণার অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব তুলনামূলকভাবে কম। অপরপক্ষে জিডিপি ধারণায় অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। তোমাদের ক্লাস ওয়ার্ক থাকলো মোট জাতীয় উৎপাদন জিএনপি এবং মোট দেশজ উৎপাদন জিডিপি এর মধ্যে পার্থক্য। তোমরা সবাই আশা করি শ্রেণী শিক্ষকের কাছে ক্লাস ওয়ার্ক সাবমিট করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।